আমি সাজু আহমেদ, সিরাজগঞ্জ থেকে লিখছি। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার থেকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন। ঘটনাটি ঘটে 1980 সালের দিকে। তখনও আজকের মতো সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সব কিছু মিলিয়ে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সে এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে। একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, আরেকটি আব্দুর ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণের মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। ততক্ষণে তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায়। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে আসতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পেছনে ছিল একটা বড় কবরস্থান। তার পাশেই ছোট একটা মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটার ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করছেন। কিন্তু আঙ্কেল সে কথায় পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। ওই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন, তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটা নৌকা ছিল, যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন, তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি যখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন, তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারের ঘাটে কালো কাপড় পরিহিত বিভৎস চেহারার এক মহিলা তার দিকে তাকিয়ে হাসছেন। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখনও ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন। কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পেছনে ফিরে আঙ্কেলকে বলল,
তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পারে পৌঁছালো। কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরিহিত বিভৎস সেই মেয়েটিকে তার পাশে দেখতে পায়। তিনি সাথে সাথে দৌড়ে নৌকায় উঠে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিস তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। এই যাত্রায় আঙ্কেল বেঁচে গেল চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আঙ্কেল আর মদ স্পর্শ করেননি। আমার নাম সুমন। ময়মনসিংহের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিকটবর্তী একটি গ্রামে আমার বসবাস। ঘটনাটা আমার কাকার কাছ থেকে শোনা। ঘটনাটি অনেকদিন আগের। তখন ছিল ধানের মৌসুম, খেতে খেতে ধান। কাকা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ধান খেতে পানি দিতেন। কাকাদের বাড়ি থেকে ধান ক্ষেত ছিল অনেকটা দূরে। কাকা প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করে মেশিন ঘরে চলে যেত। মেশিন ঘরে সে একাই থাকতো। ঘটনার দিন তার সাথে তার এক কাকা সেখানে থাকার জন্য যায়। কাকাই তাকে ডেকে নিয়ে গিয়েছিল। দুজন মেশিন ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ে। রাতে হঠাৎ কাকার কিছু একটা শব্দে ঘুম ভাঙে। সে বুঝতে পারলো এটা ঢোলের আওয়াজ। তখন সে ভাবলো এত রাতে ঢোলের আওয়াজ কোত্থেকে আসছে। সেটা দেখার জন্য সে বাইরে যায়। গিয়ে দেখে একদল লোক ঢোল বাজাতে বাজাতে আমাদের আগের একটা পরিত্যক্ত হাসপাতালের দিকে যাচ্ছে। কাকাদের মেশিন ঘরের কিছু দূর পরেই ছিল অনেকদিন আগের পরিত্যক্ত একটা হাসপাতাল। কাকার আবার গ্রাম এলাকায় যে গান হয় সেগুলো শোনার অনেক নেশা ছিল। সে ভাবলো আমার এলাকায় আজ গান হবে, অথচ আমি জানি না। এই ভেবে কাকা ওদের পেছন পেছন যেতে শুরু করলো। কিছুক্ষণ পর কাকা দেখতে পেল লোকগুলো সেই হাসপাতালের দিকেই যাচ্ছে। কাকা তাদের পিছু করতে করতে সেই হাসপাতালে ঢুকে গেল। কিন্তু কাকা ভেতরে ঢুকে দেখলো সেখানে কেউ নেই। কাকা তখন একটু অবাক হলো, আর একটু এগিয়ে দেখতে পেল একটা ঘরে একটু একটু আলো জ্বলছে। সে ভাবলো হয়তো এখানে কেউ আছে। এই ভেবে সেদিকে এগোতে থাকলো। একটু যাওয়ার পর সে একটা শব্দ শুনতে পেল, হয়তো কেউ কিছু খাচ্ছে। কাকা ভাবলো দেখি তো এখানে কে কি খাচ্ছে। ওই রুমের একটা জানালা ছিল। কাকা জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পেল কয়েকজন অশরীরী কাকে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখা মাত্রই কাকা ভীষণ ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে যাবে, এমন সময় একজন তাকে দেখে ফেলে। কাকা এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর কাকা দেখে ওদের মধ্যে কয়েকজন তার পেছন দৌড়ে আসছে। কাকা চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অনেক কষ্টে সে মেশিন ঘরে আসে এবং দরজা আটকে দিয়েই তার কাকার ওপর পড়ে যায়। তার কাকা চমকে উঠে দেখে যে সে অনেক ভয় পেয়ে আছে। বলল কি হয়েছে? তখন আমার কাকা বলল চুপ করো। কিছুক্ষণ পর দুজনেই শুনতে পেল তাদের ঘরের চারপাশে কারা যেন ঘোরাঘুরি করছে। তারপর দরজায় এসে কয়েকবার জোরে জোরে পাড়ি দিল। এইভাবে কতক্ষণ কেটেছে তারা জানে না। দূর মসজিদ থেকে যখন আজান ভেসে এলো তখন তারা শুনতে পেল আজ বেঁচে গেলি। সকালে কাকার কাকা যখন কাকাকে জিজ্ঞেস করলো তখন কাকা সব কিছু তাকে বলল। তারপর সকাল কেটে দুপুর কেটে বিকালে শুনতে পেল পাশের এক গ্রামের কোনো এক লোককে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই কথাটা মনে পড়ে গেল, এই লোকটা আবার সেই লোকটা না তো। তারপর থেকে কাকা মাঝে মাঝে রাতের বেলায় কারো হাঁটাহাঁটির শব্দ শুনত। তিনি একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব শোনার অনেকক্ষণ পরে বলেন, তুমি অনেক ভাগ্যবান, তাই সেদিন বেঁচে গেছো। তা না হলে তোমার অবস্থা তাই হতো যা ওই ব্যক্তির সাথে হয়েছিল।
সে হুজুর কাকাকে একটা তাবিজ দেয়, তারপর থেকে কাকার আর কোনো সমস্যা হয়নি।